ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। এছাড়া একটু কম পড়াশোনা করে কিভাবে এই সাবজেক্টে ভালো নম্বর পেয়ে পাস করবে সেটা নিয়েও আলোচনা করে দেব। প্রথমেই তোমাদের সাজেশন আলোচনা করার আগে যেটা বলবো সেটা হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্ন, অর্থাৎ তোমাদের 50 নম্বরের পরীক্ষা হবে এই কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টের, এবং পুরো সিলেবাসটা তোমাদের দুটো মডিউলে ভাগ করা হয়েছে, মডিউল 1 এবং মডিউল 2। প্রথমেই বলে রাখি মডিউল 2-এ নম্বর পাওয়া সহজ, কারণ মডিউল 2-এ সিলেবাস কম পড়াশোনা করে ভালো নম্বর তোমরা পাবে, কারণ প্রশ্নের সংখ্যা কম। এবার কোয়েশ্চেন প্যাটার্নের মধ্যে কি আছে, মডিউল 1 থেকে তোমাদের পরীক্ষায় একটা 25 নম্বরের প্রশ্ন, মডিউল 2 থেকে একটা পরীক্ষায় 25 নম্বরের প্রশ্ন আসবে। তবে এই প্রশ্নগুলো টানা 25 নম্বর আসবে না, সেক্ষেত্রে 10 যোগ 15 বা 15 যোগ 10 এইভাবে ভেঙে প্রশ্নগুলো আসবে। এবার তোমরা সাজেশনটা শুনে নাও। তোমাদের পুরো সিলেবাস ধরে ধরে আমি সাজেশন আলোচনা করব, একদম অধ্যায় ধরে ধরে। প্রথম যে অধ্যায়টা তোমাদের আছে 1 নম্বর অধ্যায় মডিউল 1-এ, সেই অধ্যায়ে তোমাদের কি পড়তে বলা হয়েছে সিলেবাস অনুযায়ী, সিলেবাসটা ভালো করে শোনো। যে ভারতের সংবিধান এবং সাংবিধানিকতা, দ্বিতীয় মানে ওখানে আছে কি সংবিধানের মূল্যবোধের ক্ষেত্রে ন্যায়, স্বাধীনতা, সাম্য আর হচ্ছে ভ্রাতৃত্ব। তাহলে এইটা হচ্ছে মডিউল 1-এর 1 নম্বর অধ্যায়ের সিলেবাস। এখান থেকে কি প্রশ্ন আসতে পারে, একদম প্রথম যে প্রশ্ন তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সংবিধান এবং সাংবিধানিকতা সম্পর্কে আলোচনা করো। প্রশ্নটা শোনো, ভারতের সংবিধান এবং সাংবিধানিকতা সম্পর্কে আলোচনা করো, এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে এখান থেকে আর যে প্রশ্ন আসতে পারে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সিলেবাসে উল্লেখ করা আছে, দেখেছো যে সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে ন্যায়ের ধারণা আলোচনা করো, সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে স্বাধীনতার ধারণা আলোচনা করো, সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে সাম্যের ধারণা আলোচনা করো, সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে ভ্রাতৃত্বের ধারণা বা ভ্রাতৃত্ববোধের ধারণা আলোচনা করো। এই যে ওয়ার্ডগুলো, এই যে টার্মগুলো আছে, এগুলো দিয়ে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। এবারে তোমাদের আমি আগে করিয়েছিলাম যে দুটো পার্ট একসাথে যোগ করে করিয়েছিলাম, যে সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে ন্যায় ও স্বাধীনতার ধারণা আলোচনা করো। এইভাবে তোমাদের আমি অ্যান্সার কিন্তু আগে করিয়েছিলাম। এছাড়া এখান থেকে যে প্রশ্ন করতে হবে এগুলো তোমাদের সিলেবাস অনুযায়ী, ঠিক আছে। এছাড়া এখান থেকে আরও যে প্রশ্ন তোমাদের দেখতে হবে যে ভারতের সংবিধান রচনায় গণপরিষদের ভূমিকা, ভারতের সংবিধানের বৈশিষ্ট্য এবং ভারতের সংবিধানের প্রস্তাবনার তাৎপর্য। ঠিক আছে, কি বললাম, এই যে টার্মগুলো আছে সিলেবাস অনুযায়ী এই কটা প্রশ্ন করছো। আর এক্সট্রা যেগুলো এখান থেকে করতে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, সেগুলো কি হচ্ছে, সেগুলো হচ্ছে ভারতের সংবিধানের বৈশিষ্ট্য, ভারতের সংবিধান প্রস্তাবনার তাৎপর্য আর হচ্ছে ভারতের সংবিধান রচনায় গণপরিষদের ভূমিকা। এই যে সংবিধান প্রস্তাবনার তাৎপর্য, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পরে হচ্ছে তোমাদের দ্বিতীয় যে অধ্যায় আছে, যে মডিউল 1-এর যে দ্বিতীয় অধ্যায় আছে, সেই অধ্যায়টার নাম কি হচ্ছে, সেই অধ্যায়টা আছে মৌলিক অধিকার, অর্থাৎ ফান্ডামেন্টাল রাইট আছে। সেখানে আছে মৌলিক অধিকার, তারপর হচ্ছে রুল অফ ল মানে আইনের ভূমিকা, তারপর সেপারেশন অফ পাওয়ার অর্থাৎ ক্ষমতার বন্টন। এই যে অধ্যায়টা আছে এখান থেকে কি পড়বে, ভারতের প্রথম ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতের সংবিধানে মৌলিক অধিকারগুলি আলোচনা করো। এই প্রশ্নটা সবথেকে গুরুত্বপূর্ণ, ভারতের সংবিধানে মৌলিক অধিকারগুলি আলোচনা করো, এটা সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে যেগুলো তোমাদের করতে হবে এখানে, তোমরা জানো ভারতের সংবিধানে 6টা মৌলিক অধিকার আছে। এই 6টা মৌলিক অধিকারের মধ্যে আলাদা আলাদাও প্রশ্ন আসতে পারে। ভারতের সংবিধানে উল্লেখিত সাম্যের অধিকার আলোচনা করো, ভারতের সংবিধানে উল্লেখিত স্বাধীনতার অধিকার আলোচনা করো। তাই এখানে 3টে প্রশ্ন বলছি তোমাকে, ভারতের সংবিধানে মৌলিক অধিকারগুলি আলোচনা করো, তারপরে আসতে পারে সাম্যের অধিকার আলোচনা করো, প্রশ্ন আসতে পারে স্বাধীনতার অধিকার আলোচনা করো। ঠিক আছে, তারপরে এইখান থেকেই যে প্রশ্নগুলো আরও আসতে পারে যে আইনের অনুশাসন কাকে বলে, এর মূল নীতি আলোচনা করো। আরও আসতে পারে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে, ভারতে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি এবং এর সাংবিধানিক মর্যাদা। তাহলে তোমাদের দ্বিতীয় অধ্যায়টাও বলে দিলাম। এবার তৃতীয় যে অধ্যায় আছে 3 নম্বর অধ্যায়, আগে তোমাদের বলছে সিলেবাসটাকে খেয়াল করবে। সিলেবাসে যে টার্মগুলো দিয়েছে, যে শব্দগুলো দিয়েছে, এখান থেকেই প্রশ্ন আসবে, এখান থেকেই প্রশ্ন আসবে। বিশেষ ঘুরিয়ে প্রশ্ন এবছর আসবে না, কারণ তোমরা নতুন সিলেবাসে পরীক্ষা দিচ্ছ, সেই কারণে খুব যে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসবে সেরকম আসবে না। তারপরে যেগুলো করতে হবে তোমাদের, দেখো যে 3 নম্বর অধ্যায়ের চ্যাপ্টারটার নাম কি আছে, চ্যাপ্টারটার নাম আছে সোভিয়েন্টি অর্থাৎ সার্বভৌমিকতা, তারপরে সোশ্যালিজম অর্থাৎ সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র। এই যে অধ্যায়টা আছে এই অধ্যায়টা হচ্ছে এইটা, যেটা বললাম যে
সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র। তোমাদের প্রথম কাজ যেটা হবে যে এই যে শব্দগুলো, এই শব্দগুলোর ব্যাখ্যা, এই যে শব্দগুলো আছে এই শব্দগুলোর হচ্ছে ব্যাখ্যা। অর্থাৎ যেমন প্রশ্ন আসতে পারে ভারতের সংবিধানে উল্লেখিত সার্বভৌমিকতা এবং সমাজতন্ত্রের অর্থ লেখো। প্রশ্ন আসতে পারে ভারতের সংবিধানে উল্লেখিত ধর্মনিরপেক্ষতা এবং গণতন্ত্র এবং প্রজাতন্ত্র সম্পর্কে লেখো। বা আলাদা আলাদা আসতে পারে যে ভারতের সংবিধানে উল্লেখিত সার্বভৌমিকতার অর্থ লেখো, ভারতের সংবিধানে উল্লেখিত সমাজতন্ত্রের অর্থ লেখো, ভারতের সংবিধানে উল্লেখিত ধর্মনিরপেক্ষতা সম্পর্কে আলোচনা করো। অর্থাৎ সিলেবাসে যে প্রশ্ন আছে, অর্থাৎ সিলেবাসটাকে তোমাদের ভালো করে ফলো করতে হবে, এছাড়া কিছুই নয়। এবার মডিউল 2 এ কম পড়াশোনা, কারণ মডিউল 1 এ তোমাদের 3টে চ্যাপ্টার আর মডিউল 2 এ হচ্ছে 2টো চ্যাপ্টার আছে। মডিউল 2 এ প্রথম যে চ্যাপ্টার অর্থাৎ তোমাদের 4 নম্বর অধ্যায় যেটাকে বলা হচ্ছে সেটা কি, সেটা হচ্ছে মৌলিক কর্তব্য অর্থাৎ ফান্ডামেন্টাল ডিউটিস এবং উত্থান, মূল্য এবং তাৎপর্য। এই হচ্ছে অধ্যায়টার নাম। এখান থেকে যে প্রশ্নগুলো তোমরা করবে সেটা হচ্ছে ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো। তারপরে আছে এর গুরুত্ব বা তাৎপর্য লেখো। একটাই প্রশ্ন, ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্য আলোচনা করো আর এই মৌলিক কর্তব্যের গুরুত্ব বা তাৎপর্য লেখো। এবারে পরের অধ্যায় অর্থাৎ শেষ যে অধ্যায়টা আছে সেখানে কি আছে যে এখানে মডিউল 2 থেকেও তোমাদের 3টে অধ্যায় আছে, ঠিক আছে, মডিউল 2 থেকেও 3টে অধ্যায়, তবে প্রশ্নর সংখ্যা কম। এখানে 5 নম্বর যে অধ্যায়টা আছে এখানে আছে 51 এ ধারা। 51 এ ধারায় যে ডিউটিসগুলো আছে অর্থাৎ যে ফান্ডামেন্টাল ডিউটিসগুলো আছে অর্থাৎ কর্তব্যগুলি আছে সেগুলো আলোচনা করতে। দেখো মডিউল 2 এর প্রথম যে অধ্যায় সেখানেও মৌলিক কর্তব্য এবং 2 নম্বর অধ্যায় সেখানেও মৌলিক কর্তব্য। অর্থাৎ মৌলিক কর্তব্য কাকে বলে, আবার মৌলিক কর্তব্য কাকে বলে, আর মৌলিক কর্তব্য যেগুলো আছে সেগুলো, এবং 51 ক ধারায় যে মৌলিক কর্তব্য সেটা কিন্তু একই সেম প্রশ্ন, এটা আলাদা কোনো প্রশ্নই নয়। তাহলে এখানে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন মডিউল 2 থেকে যেটা পাচ্ছ যে মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো। তারপরের প্রশ্ন শেষ যে অধ্যায় মৌলিক কর্তব্যের আইনি অবস্থা, সীমাবদ্ধতা, তাহলে এগুলোই প্রশ্ন আকারে তৈরি করবে যে 6 নম্বর অধ্যায়ে মৌলিক কর্তব্যের আইনি মর্যাদা লেখো আর মৌলিক কর্তব্যের সীমাবদ্ধতাগুলি লেখো। এই ছিল তোমাদের সাজেশান। সব থেকে আগে তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমাদের ভালো করে মনে রাখো যে সিলেবাসে যে টার্মগুলো আছে সেই টার্ম অর্থাৎ যে শব্দগুলো আছে সেই শব্দের ব্যাখ্যাগুলোই তোমাদের পরীক্ষায় প্রশ্ন আকারে দেয়া হবে, সেগুলোই তোমাদের পরীক্ষায় প্রশ্ন আকারে থাকবে, যেটা সিলেবাসে যে জিনিসগুলো আছে, যে শব্দগুলো তোমাদের সিলেবাসে আছে। আর যখন পড়াশোনা করবে তখন কি করবে, মডিউল 1 থেকে আমি যদি কিছুটা পড়ি মডিউল 2 থেকেও কিছুটা পড়বে, এইভাবে পড়াশোনা করবে। কারণ মডিউল 1 আমার ভালো করে পাচ্ছি, মডিউল 2 থেকে কিছু পাচ্ছি না, পড়ার টাইম নেই। যেটুকু সময় আছে মডিউল 1 এবং মডিউল 2 এর পড়ার জন্য টাইম ভাগ করে নাও, সেই টাইমের মধ্যে তুমি পড়ার চেষ্টা করো। আর আমি যতটা পারি তোমাদের জন্য আছি, আগেও ছিলাম, এখনও আছি আর ভবিষ্যতে থাকার চেষ্টা করব, তোমরা যদি সঙ্গে থাকো। দু একটা খারাপ কমেন্ট, নেগেটিভ কমেন্ট আসে আমি দেখি, ঠিক আছে, কিন্তু সেগুলোকে আমি অ্যাভয়েড করে তোমাদের জন্য যতটা পারি সেটা কিন্তু আমি সবসময় চেষ্টা করি, ঠিক আছে। ভিডিওটা অবশ্যই বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে নিও এবং তোমাদের মতামত তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও।